আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য থাকবে একটা গুরুত্বপূর্ণ টপিকস রসায়ন থেকে। এই গুরুত্বপূর্ণ টপিকসটা দেওয়াই আছে লাসা তেলের নীতি। সাধারণত এই সকল টপিকসগুলোতে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি এবং এই আলোচ্য বিষয়গুলোতে দেখা গেছে যে অনেকে কম বুঝে থাকে। সো তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, যেখানে তোমরা যে টপিকসগুলোতে খুব কম বুঝে থাকো, আমরা ওই টপিকসগুলো একটু বেশি অ্যানালাইসিস করব, যাতে করে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাসা তেলের নীতি। সাধারণত এই নীতিটা কি এবং এই নীতির আলোচ্য বিষয় কি, এই নীতিটাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় এবং এর ভাবধারা কি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো আর এই বিষয় সম্পর্কে তোমাকে অবহিত হওয়ার আগে তোমাকে যে কাজটি করতে হবে, অবশ্যই কিছু একটা নোট খাতা নিয়ে রাখো অথবা একটা খাতা রাখো। তোমাকে কিছু কিছু টপিকস লিখে রাখতে হবে, যেটা পরবর্তীতে তোমার বুঝতে অথবা পরীক্ষার খাতায় লিখতে অনেকটাই ভূমিকা রাখবে। ওকে, সো শুরু করা যাক লাসা তেলের নীতিটা। আর এই নীতিতে কি বলা হয়েছে বুঝাই যাচ্ছে, লাসা তেলিয়া মানে একজন মানুষের নাম, যিনি কিনা একজন বিজ্ঞানী ছিলেন এবং বিশেষ করে বিক্রিয়ার হারের উপর ডিপেন্ডস করে উনি একটা নীতি আবিষ্কার করেন। এই নীতিটাই ওনার নাম অনুসারে রাখা হয়েছে লাসা তেলের নীতি। তার আগে বলে রাখি যে উনি নীতিটা কেন রেখেছেন বা বিক্রিয়ার হার বলতে কি বোঝায়। ধরো তোমার কাছে তিনটা অপশন। নাম্বার ওয়ান, তুমি একটা লোহা বাইরে রেখে দিবা, তো রেখে দিলে কি হবে, কয়েকদিন পর মরিচা পড়বে, তাই না? এখানে একটা বিক্রিয়া হলো। আবার ধরো একটা মোমবাতির মধ্যে লাই দিয়ে আগুন জ্বালালা, তো সেখানেও কিন্তু একটা বিক্রিয়া হচ্ছে, কারণ মোম গলে যাবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তাপ উৎপন্ন হবে। আবার ধরো একটা পারমাণবিক বোমা তোমার কাছে আছে, এখন তোমার পাশের বাসায় খুব ঝগড়া হয়, তো এই জন্য পাশের বাসার আন্টিকে উড়াই দিবা। তো সেই ক্ষেত্রে কিন্তু বোম যদি রেখে দাও এবং 1 খণ্ড লোহাও যদি বাইরে রেখে দাও, মোমের সেই দহন, তিনটা বিক্রিয়ার হার কিন্তু সমান নয়। এমন কি হয় যে তোমার দেখা গেছে যে একটা লোহা বাইরে রেখে দিলে মরিচা যেরকম করে ধীরে ধীরে পড়বে, একটা বোম যদি কোথাও নিক্ষেপ করা হয় এটাও ধীরে ধীরে ফুটবে না, বিক্রিয়ার হারটা এমনই না। তার মানে এক এক বিক্রিয়া এক এক রকম, তাই না? যে কোনো বিক্রিয়া দেখা গেছে খুব দ্রুত সংঘটিত হয়, যেমন পারমাণবিক বোমার বিস্ফোরণ, ঠিক আছে। আবার দেখে গেছে কোনো কোনো বিক্রিয়া খুব ধীরে 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 হয়, যেমন কোনটা, লোহার উপর মরিচা পড়ন। আবার তো কিছু কিছু বিক্রিয়া আছে মোটামুটি ধীরেও না, আবার মোটামুটি আস্তেও না, ঠিক আছে, মানে দ্রুত না। সেটা হচ্ছে যে কি, মোমের দহন, এটাও হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এক এক বিক্রিয়ার ধরন এক এক রকম বা এক এক বিক্রিয়ার হার এক এক রকম, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ কিংবা উৎপাদ ভেঙে বিক্রিয়ক হওয়ার যে পসিবিলিটি, সেখানে কখনো বেশি সময় নিচ্ছে, কখনো কম সময় নিচ্ছে। এটার উপর ভিত্তি করেই কিন্তু লাসা তেলিয়া নীতি আবিষ্কার করেন এবং এই নীতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প কারখানায় নানান ধরনের পদার্থ বা নানান ধরনের উৎপাদ তৈরি করা হয়ে থাকে, যেগুলো আমরা আমাদের নানান কাজে ব্যবহার করে থাকি। সো নীতিটাতে কি বলা হয়েছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন সময় যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি আমাদের তীর চিহ্নের বাম পাশে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে বিক্রিয়ক, তাই তো? আচ্ছা, বিক্রিয়ক থেকে আমরা যখন বিক্রিয়া করি তখন সেখান থেকে উৎপাদ তৈরি হয়। অবশ্যই এটা একটা উভমুখী বিক্রিয়া হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা গেছে উৎপাদ ভেঙে কখনো বিক্রিয়ক আবার কখনো বিক্রিয়ক থেকে উৎপাদ, এরকম প্রসেসিং হয়। যখন বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার মাঝামাঝি একটা সময় চলে আসবে, যেমন কিছু কিছু বিক্রিয়া আছে না, যে ধরো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় আবার উৎপাদ ভেঙে বিক্রিয়ক হয়, এদেরকে আমরা নর্মালি উভমুখী বিক্রিয়া বলে থাকি, তাই না? রিভার্সিবল রিঅ্যাকশন। তো এখন এই রিঅ্যাকশনের মধ্যে ধরো বিক্রিয়ক থেকে উৎপাদ হইতেছে আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হইতেছে, এই সময় হতে হতে একটা সময় কিন্তু তারা সাম্য অবস্থায় চলে আসবে, যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে না বা উৎপাদ থেকেও বিক্রিয়ক তৈরি হবে না, এটা মোটামুটি নির্দিষ্ট লিমিটে চলে আসবে। ওই অবস্থাটাকে সাম্য অবস্থা বলা হয়, কারণ সাম্য অবস্থার বাংলা নামই হচ্ছে একটা সমান অবস্থা। ওকে, তো চলমান অবস্থা থেকে যখন সমান অবস্থায় চলে আসবে তখন তার নাম করবো আমরা সাম্য অবস্থা। আর এই সাম্য অবস্থা থাকাকালীন সময়ে যদি আমরা কোনো ধরনের প্রভাবক লাইক তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করি, তাহলে এই সাম্যের অবস্থানটা হয় ডানে যাবে না হলে বামে যাবে, তাই তো? ডান বা বামে এমন ভাবে প্রশমিত হবে যেন সাম্যের অবস্থানটা আমি প্রশমিত করব ওই যে তোমার তাপ, চাপ, ঘনমাত্রা দিয়েছিলাম সেটার উপর ডিপেন্ডস করে। তাহলে এভাবে লাসা তেলের নীতিটাকে সাজানো হয়েছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন সময় যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে এটা বোঝার সুবিধার্থে আমরা তোমাদের জন্য এখান থেকে 3টা বিক্রিয়া দিব বা 3টা পরিবর্তনের কথা বলবো, যে 3টা পরিবর্তন শুধুমাত্র বিক্রিয়ার মাধ্যমে আমরা এখান থেকে শুধু আবার বলে রাখতেছি, শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো দেওয়া হবে, যেখানে তুমি এটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবে। সো তোমার কাজই হচ্ছে যে এখানে বেসিক জিনিসগুলোকে বোঝা। তাহলে এখানে আমরা 3টা কনসেপ্ট নিয়ে কথা বলবো, আর এই 3টা পরিবর্তন কি কি হতে পারে। প্রথমে আমরা যে পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে তাপের পরিবর্তন, 2 নম্বর আমাদের থাকবে হচ্ছে চাপের পরিবর্তন এবং 3 নম্বর থাকবে আমাদের হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন।
খেয়াল করে দেখো এখানে যেহেতু লাসা তেলের নীতির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র তিনটা পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে, যে তাপ, চাপ, ঘনমাত্রা। সো আমরা তিনটা পরিবর্তনের উপর ডিপেন্ডস করে কিন্তু দেখবো যে কিভাবে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। একটু লেখচিত্রের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এটা লেখচিত্রের ঠিক ডান পাশে, অর্থাৎ আমরা ধরো এটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে চিহ্নিত করলাম, এক্স এবং হচ্ছে ওয়াই। এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় রয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বিক্রিয়ার হার রয়েছে। তো সম্মুখমুখী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এইটাকে বলা হবে সম্মুখমুখী, আর উৎপাদ থেকে বিক্রিয়ক এটাকে বলা হবে বিপরীতমুখী, তাই তো, বা পশ্চাৎমুখী। তো এখন কথা হচ্ছে যে যখন বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু উৎপাদের পরিমাণটা কি থাকবে, বাড়তে থাকবে। অর্থাৎ বিক্রিয়ার হারটা যখন সম্মুখ দিকে উৎপাদের দিকে যাবে তখন এই হারটা কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণটা বাড়তে থাকবে। তো একটা সময় কিন্তু বিক্রিয়ক কমে এবং উৎপাদ বেড়ে একটা সময় কি চলে আসবে, তারা সাম্য অবস্থায় চলে আসবে। এবং এই অবস্থাটাতে দেখা গেছে সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার যে লিমিটটা, সেই লিমিটটা কি থাকবে, সমান থাকবে। এবং এই অবস্থাটাকে কি বলা হবে, উভয় বিক্রিয়ার হার সমান যখন থাকবে তখন এই সিচুয়েশনটাকে বলা হবে সাম্য অবস্থা। দ্বিতীয় লেখচিত্রের মধ্যে ধরো আমরা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ধরলাম ঘনমাত্রা। তো এখন কথা হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা ঠিক যে হারে কমে উৎপাদের ঘনমাত্রা ঠিক কিন্তু সেই হারেই বাড়ে। তো এখন বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে, উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে, একটা সময় কিন্তু তার সাম্য অবস্থায় চলে আসবে। এবং এই অবস্থাটাতে জাস্ট এই অবস্থাটাতে যদি আমরা কি করি, সাম্যের অবস্থান পরিবর্তন করার জন্য জাস্ট আমাদের তিনটা জিনিসকে চেঞ্জ করতে হবে, তাপ, চাপ অথবা ঘনমাত্রা। এদের যদি পরিবর্তন করা হয় তাহলে এই সাম্য অবস্থাটা সাম্য অবস্থা থাকবে না, তাদের অবস্থাটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যদি সেখানে উৎপাদ বাড়ে বিক্রিয়ক কমবে অথবা বিক্রিয়ক বাড়লে উৎপাদ কমবে। আর এগুলো আমরা বিক্রিয়ার সাহায্যে বুঝবো যাতে করে তোমরা কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হতে পারো। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারলাম, যখন বিপরীতমুখী বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার সমান হয় তখন সেটাকে সাম্য অবস্থা বলে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ যখন মাঝামাঝি চলে আসবে। আর এই অবস্থায় যদি আমরা সাম্যের পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই তিনটার পরিবর্তন করতে হবে, লাইক তাপের পরিবর্তন, চাপের পরিবর্তন আর হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। আরো একটা বারের জন্য লাসা তেলের নীতিটাকে প্রেজেন্টেশন করতেছি সেভাবে, যে কোনো বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন সময় যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে থাকে। প্রশমিত মানে তুমি যতটুকু ইনপুট দিবা ততটুকু আউটপুট পাবা। তো এখন আমরা তিনটা বিক্রিয়ার সাহায্যে বুঝবো। তবে প্রথম আমরা যে কাজটি করব, আমরা প্রথমে তাপের পরিবর্তন নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা ধরো কোনো একটা বিক্রিয়া যেখানে লাসা তেলের নীতিতে তাপের পরিবর্তনটা আমরা এক্সপ্লেইন করতে পারবো। আমরা ধরো একটা বিক্রিয়া ধরলাম, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে এখানে তৈরি হবে 2 মোল অ্যামোনিয়া NH3। আর এটার সাথে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে। খেয়াল করে দেখো এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। যদি দেখো যে কোনো বিক্রিয়া ডায়ালিসের মান মাইনাস দিয়ে থাকে তাহলে সেটা তাপ উৎপাদী, অথবা সেই তাপমাত্রাটা যদি উৎপাদের সাথে প্লাস দিয়ে থাকে তাহলে সেটা তাপ উৎপাদী। আর নর্মালি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে বুঝি যে বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এক্সট্রা ভাবে বাইরে থেকে ইনপুট করতে হবে না তাপ, সেই বিক্রিয়াটাকে কি বলা হবে, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়ে থাকবে, এক্সোথার্মাল। এখন তুমি দেখো আরেকটা বিক্রিয়া আমরা খেয়াল করতে পারি, যেখানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করবে 180 কিলোজুল তাপ নিয়ে, বিক্রিয়া করে সেখানে তৈরি হবে ধরো 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড। আমরা এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। দেখো প্রথম বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে তাপ উৎপন্ন হচ্ছে, এবং দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া যেখানে তাপ ইনপুট করতে হচ্ছে। তাহলে এখানে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, যখন 92 কিলোজুল তাপ উৎপন্ন হবে তখন কিন্তু এই বিক্রিয়াটা কোথায় চলে আসবে, সাম্য অবস্থায় চলে আসবে। মানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা আমাদের ব্যালেন্স অবস্থায় বা সাম্য অবস্থায় চলে আসতেছে। এখন ধরো আমি বাইরে থেকে তাপ বাড়াবো, ঠিক আছে, তো বাইরে থেকে যদি তাপ বাড়াই তাহলে সেই 92, আমরা শুধু জাস্ট তাপমাত্রাটার দিকে খেয়াল করি তাহলে তুমি বুঝতে পারবা এখানে যে 92 কিলোজুল তাপ আছে, এই 92 কিলোজুল তাপমাত্রাটা হচ্ছে সাম্য অবস্থা। ওকে, এখন আমি বাইরে থেকে আরো ধরো তাপমাত্রা ইনপুট করব, তখন কি হবে যে এই তাপমাত্রাটা বাম দিকে যাবে। কেন বাম দিকে যাবে, কারণ এখানে উৎপাদটা ভেঙে যাবে, কারণ যত উৎপাদ ভাঙবে ততই কিন্তু এই তাপটা কমতে থাকবে, কারণ আমার তো এখানে তাপ বেশির প্রয়োজন নাই। তো এখানে যখন উৎপাদটা ভেঙে যাবে, বিক্রিয়কের দিকে যাবে, তখন তাপমাত্রাটা প্রশমিত হয়ে যাবে। আবার ধরো আমি আরো সহজে যদি বলি যে এখানে ধরো আমরা 92 না দিয়ে 100 কিলোজুল দিলাম, ঠিক আছে, তাহলে 100 কিলোজুল উৎপাদটাতে আছে বা পুরো বিক্রিয়ার উপর 100 কিলোজুল তাপ প্রয়োগ করা হলো, তখন এখানে উৎপাদটা যদি ভেঙে যায় আর যদি বিক্রিয়ক হয় তাহলে কিন্তু তাপের একটা ব্যালেন্স চলে আসে, কারণ যত বিক্রিয়া করবে তত তাপ উৎপন্ন হবে। আমি যদি এখানে বিক্রিয়কের পরিমাণটা বাড়াই দিই তাহলে কিন্তু এখানে 92 চেয়ে আরো বেশি তাপ উৎপন্ন হবে। আমি যদি এখানে ধরো প্রত্যেকটাতে 2 মোল করে নিই তাহলে এখানে কিন্তু তাপ 92 × 2 কিলোজুল হবে।
তার মানে এই বিক্রিয়া যত বেশি বিক্রিয়ক বিক্রিয়া করে তত বেশি তাপ উৎপন্ন হয়, আর যত বেশি উৎপাদ ভাঙে তত বেশি তাপ হ্রাস পায়। তাহলে এই বিক্রিয়া যদি আমরা তাপের পরিমাণ বাড়াই তাহলে উৎপাদ ভেঙে সে তাপের পরিমাণটা হ্রাস করার জন্য উৎপাদটা ভেঙে যাবে এবং বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী। আর যখনই পশ্চাৎমুখী হয়ে যাবে তখন উৎপাদের পরিমাণ কমবে, বিক্রিয়কের পরিমাণটা বাড়বে। একটু উল্টা করে ভাবি, আমরা ধরো এখন এই বিক্রিয়া তাপ কমাবো, অর্থাৎ 90 কিলোজুলের চেয়ে তাপ আমরা ধরো 80 কিলোজুল করে দিলাম, তাই না? এখন এই বিক্রিয়া যদি আমরা তাপ সরাই ফেলি তাহলে কিন্তু সে 92 সাম্যাবস্থায় আসতে যাবে। আর আমরা জানি যদি বিক্রিয়া করে তখনই কিন্তু তাপ উৎপন্ন হয়, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এভাবে মনে রাখবো, কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে, পশ্চাৎমুখী হবে, এবং তাপ বাড়ালে কমালে সেটা পশ্চাৎমুখী হবে। আবারও বলতেছি, কোনো লাশের তেলের নীতি অনুসারে যদি কোনো তাপ উৎপাদী বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, উৎপাদ ভেঙে বিক্রিয়ক হবে। আর যদি তাপ কমাই তাহলে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি হবে। এবার আমরা দ্বিতীয় বিক্রিয়াটির দিকে একটু ফিরে যাই। খেয়াল করে দেখো, এখানে 1 মোল নাইট্রোজেন আছে এবং 1 মোল অক্সিজেন আছে। এখানে 180 কিলোজুল তাপ না দেওয়া পর্যন্ত কিন্তু সে 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করতেছে না। সো এখন এই 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করার জন্য তাকে 180 কিলোজুল তাপ প্রয়োগ করতে হবে। আমি এখন এই যে 180 কিলোজুল তাপ রয়েছে, এটার চেয়ে যদি আরো বেশি বাড়ায় দিই, নর্মালি দেখো আমরা যদি এভাবে ভাবি, এখানে যত বেশি বিক্রিয়া হবে তত বেশি আমি নাইট্রোজেন মনোক্সাইড পাবো, আর যত বেশি বিক্রিয়া হবে তার জন্য তত বেশি তাপ প্রয়োগ করতে হবে। তার মানে এখানে তাপের পরিমাণ বাড়ালে উৎপাদের পরিমাণের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি হবে সম্মুখমুখী। আর একটা বিষয় হচ্ছে যে তোমার দেখা গেছে যে তাপের পরিমাণ যদি আমরা কমাই তাহলে এখান থেকে কমে যাবে, আর উৎপাদ ভাঙলেই কিন্তু এখানে তাপ তৈরি হচ্ছে। সো উৎপাদ ভেঙে সে তাপটা তৈরি হয় এখানে সাম্যাবস্থা চলে আসবে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা পজিশন হচ্ছে, যেখানে তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়াটি হয় সম্মুখমুখী এবং তাপ কমালে বিক্রিয়াটি হয় পশ্চাৎমুখী। স্বাভাবিক কথা, এটা আমরা বাস্তবিকভাবে দেখি। ধরো একটা ঘরের মধ্যে একটু এমনিতে গরম, তার উপর যদি আগুন লেগে যায় তাহলে কি সেই ঘরে তুমি থাকবা না, কারণ সেখান থেকে তুমি চলে যাবা, কারণ তাপটা প্রশমিত করার জন্য। সো আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা রুম আর তুমি অনেক গরম, তো একটা রুমে এসি করা, একটা নন এসি করা। তো তোমার যদি অনেক গরম লাগে তুমি নিশ্চয়ই এখন এসি করার রুমটা দিয়ে যাবা, কারণ আমাদের তাপের কি করতে হয়, প্রশমিত করতে হয়। কারণ এই ব্যালেন্সটা করার জন্য এটাই কিন্তু সাম্যাবস্থা। দেখে গেছে এমন তো না যে তুমি এমনিতে অনেক গরম, অনেক দৌড়ে আসছো, ঠিক আছে, ঘামায় টামায় গেছো, এখন তুমি ধরো আবার নন এসিতেই যাবা, অবশ্যই এসিতেই যাবা, তাই না? তো এখন কথা হচ্ছে সে তাপটাকে আমরা কেন প্রশমিত করার জন্য। তো এটা ছিল শুধুমাত্র কিসের পরিবর্তন, তাপের পরিবর্তন। ওকে, এখন আমরা যাব দ্বিতীয় টপিকসে, অর্থাৎ চাপের পরিবর্তন। আমাদের ঘনমাত্রার তাপের পরিবর্তন শেষ, এখন আমরা চাপের পরিবর্তনে দেখব যে কিভাবে এই চাপের পরিবর্তনটা ব্যাখ্যা করা যায়। আমরা এখন লিখবো এটা ছিল তাপের পরিবর্তন। আচ্ছা, খেয়াল করে দেখো, চাপের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ধরো 3টা বিক্রিয়া লিখি, যে 3টা বিক্রিয়া তোমাকে বুঝতে অনেক ভূমিকা রাখবে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করলো 2 মোল অ্যামোনিয়া। তবে এই ক্ষেত্রে কোনো তাপ লিখতে হবে না। আবার ধরো 1 মোল নাইট্রোজেন, আবার ধরো 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 বিক্রিয়া করে কি তৈরি করবে, PCl3 প্লাস Cl2। আবার আমরা আরেকটা বিক্রিয়া ধরতে পারি, 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড। আচ্ছা, এই 3টা বিক্রিয়ার ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে তুমি চাপের পরিবর্তনটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবা। চাপের পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মোল সংখ্যা। ওকে, যদি তুমি মোল সংখ্যা জেনে থাকো তাহলে চাপের পরিবর্তনটা খুব ইজি হবে তোমার জন্য। যেমন সামনে যে ডিজিটটা থাকে এটা মোল সংখ্যা নির্দেশ করবে। আর আমরা একটু খেয়াল করে দেখি, প্রথমে এখানে 3 মোল আছে, এখানে 1 মোল আছে, তাহলে এখানে বাম পাশে তোমার দাঁড়ায় হচ্ছে 4 মোল। ওকে, আর এখানে তুমি দেখো ডান পাশে কত মোল আছে, সামনে 2 আছে, তার মানে হচ্ছে 2 মোল। এই বিক্রিয়া আমরা কিভাবে মনে রাখবো, যখন যেখানে মোল সংখ্যা বেশি সেখানে চাপ বেশি। তো যখন এখানে 4 মোল থাকে এবং এখানে 2 মোল থাকে তখন বিক্রিয়াটা নর্মালি হচ্ছে তোমার সাম্য অবস্থায় থাকে। তো এই বিক্রিয়া যদি আমরা বাইরে থেকে চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? অবশ্যই চাপ বাড়াইলে এটা বেশি থেকে কমের দিকে গিয়ে প্রশমিত করবে। এভাবে মনে রাখবা, বেশি থেকে কমের দিকে যাবে, চাপ বাড়ালে বেশি থেকে কমের দিকে যাবে, আর চাপ কমালে কম থেকে বেশির দিকে এসে সেটা প্রশমিত করে দিবে। তাহলে এই বিক্রিয়া যদি আমরা চাপ বাড়াই তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বিক্রিয়াটি কি সম্মুখমুখী না পশ্চাৎমুখী। দেখো, এই বিক্রিয়া যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটি হবে সম্মুখমুখী, কারণ এখানে 4 মোল আছে আর এখানে 2 মোল আছে, মানে বেশি আছে। সো এখানে বেশি থেকে কোন দিকে যাবে, কমের দিকে যাবে। আর এই বিক্রিয়া যদি আমরা চাপ কমাই তাহলে কম থেকে কোন দিকে আসবে, বেশির দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়াটি হয়ে যাবে পশ্চাৎমুখী। আমরা যদি একটু দ্বিতীয় বিক্রিয়ার দিকে তাকাই, দেখো এখানে আছে মাত্র 1 মোল বাম পাশে, অর্থাৎ বিক্রিয়কে, আর এখানে আছে কত মোল, 2 মোল। তাহলে এখানে কিন্তু উৎপাদের চাপ বেশি। সো আমরা যদি এখানে চাপ বাড়াই তাহলে উৎপাদ ভেঙে কি তৈরি হবে, বিক্রিয়ক তৈরি হবে। আর এই অবস্থায় যদি চাপ কমাই তাহলে বিক্রিয়ক থেকে কি তৈরি হবে, উৎপাদের দিকে যাবে। আবার তৃতীয় নম্বর বিক্রিয়াতে তুমি দেখো ডান পাশে আছে 2 মোল, বাম পাশেও কিন্তু 2 মোল।
অর্থাৎ বিক্রিয়কে 2 মোল, উৎপাদে 2 মোল। যদি কোনো বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার ক্ষেত্রে মোল সংখ্যা সমান থাকে তাহলে সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে যদি কোনো বিক্রিয়া, জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে সম্মুখমুখী না পশ্চাৎমুখী। যদি কোনো বিক্রিয়ায় উৎপাদের পরিমাণটা কম থাকে, মোল সংখ্যা কম থাকে এবং বিক্রিয়কের মোল সংখ্যা বেশি থাকে, তাহলে সেই বিক্রিয়ায় চাপ বাড়ালে বিক্রিয়াটি সম্মুখমুখী এবং চাপ কমালে বিক্রিয়াটি পশ্চাৎমুখী। ওকে। আর যদি কোনো বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বেশি থাকে এবং বিক্রিয়কের মোল সংখ্যা কম থাকে, তাহলে ওই বিক্রিয়ায় চাপ বাড়ালে বিক্রিয়াটি পশ্চাৎমুখী, চাপ কমালে বিক্রিয়াটি হবে সম্মুখমুখী। আর যদি কোনো বিক্রিয়ায় দুই পাশেই সমান থাকে, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান থাকে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে, মানে ব্যালেন্স আছে, এই ক্ষেত্রে কোনো চাপের পরিবর্তন হবে না। চাপ বাড়ালে বিক্রিয়ার কোনো প্রভাব নেই অথবা চাপ কমালে বিক্রিয়ার কোনো প্রভাব নেই। তারপর আমরা যাব ঘনমাত্রার পরিবর্তন, আমাদের তৃতীয় পরিবর্তন এবং সর্বশেষ পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে জাস্ট যে কোনো একটা বিক্রিয়া দিয়ে আমরা ধরো 1 মোল নাইট্রোজেন, আমাদের চিরাচরিত বিক্রিয়া ওটা দিতে পারি, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে 2 মোল অ্যামোনিয়া। আচ্ছা, এই বিক্রিয়া তুমি দেখো এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ, তাই তো? এখন বিক্রিয়ক আর উৎপাদ সমান অবস্থায় আছে বা ব্যালেন্স অবস্থায় আছে। তো আমরা ধরো এই অবস্থায় যদি আলাদাভাবে কোনো একটা জায়গা থেকে বিক্রিয়ক এনে ঢেলে দিই, তাহলে কি হবে, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটি হবে সম্মুখমুখী। আবার ধরো কোনো জায়গায় যদি আমাদের উৎপাদ তৈরি করা থাকে, আমরা সেম বিক্রিয়াটিতে যদি উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটি হবে কোন দিকে, পশ্চাৎ দিকে যাবে, কারণ অতিরিক্ত উৎপাদটা ভেঙে সমতার জন্য কোথায় চলে আসবে, বিক্রিয়কের দিকে চলে আসবে। তোমাদের সহজে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, তাহলে তোমাদের এই লাসাতিলের নীতিটা অনেকটা খেয়াল রাখতে পারবো। কখনো এরকম চিন্তা ভাবনা আসতে পারে যে কম থেকে কেন বেশির দিকে আসে। আচ্ছা, ধরো তোমার কাছে ছোট্ট একটা জার আছে অথবা একটা বালতি আছে, ওকে, আর এটা ধরো বিশাল বড় বালতি আছে। তো এখন কথা হচ্ছে যে তুমি এই দুইটা বালতির মাঝে একটা পাইপ দিয়ে ধরো জোড়া লাগিয়ে দিলা, ঠিক আছে, একদম মাঝামাঝি বা একটু নিচের দিকে জোড়া লাগিয়ে দিলা। এখন যদি এমন হয় যে ধরো বেশি যেখানে বালতি ছিল, মানে বালতিটা যেখানে বড় ছিল সেখানে ধরো একদম ফুলফিল পানি আছে, আর যেখানে হচ্ছে তোমার বালতিটা ছোট ছিল সেখানে ধরো একদম কম পানি আছে, যখন তুমি জোড়া লাগাই দিবা, সাম্য অবস্থা আমি বলতে কি বুঝাচ্ছি, সমান অবস্থা বুঝাচ্ছি, তাই তো? এখন কত হচ্ছে, যখন আমরা ধরো একটা পাইপ দিয়ে ভিতরে জোড়া লাগাই দিব, তাহলে পানির আদান প্রদান হতে পারবে। সেক্ষেত্রে কেমন হবে যে বেশি থেকে অবশ্যই কোন দিকে আসবে, কমের দিকে আসে। অর্থাৎ এখানে কিন্তু হাইটে সমান করার জন্য, কিন্তু পাত্র কোনটা বেশি বা কম সেটা কিন্তু ব্যালেন্স কথা না, কথা হচ্ছে যে ব্যালেন্স অবস্থা কাকে বলে। মূলত এই বিক্রিয়াগুলো হচ্ছে এরকম, মানে সাম্য অবস্থা হচ্ছে সমান অবস্থা। তুমি একদিকে দিয়ে দিবা না, ওইদিকে তো বেশি থাকবে না, ওই পাশ থেকে কিছু এসে এই পাশে চলে আসবে, এটা ব্যালেন্স করে দিবে, ঠিক আছে? আমরা সহজে যদি আরো একটু বুঝি, ধরো এক পাশে 7 জন মানুষ আছে, আরেক পাশে কয়জন, ধরো 6 জন মানুষ আছে, তাহলে কিন্তু ইমব্যালেন্স অবস্থায় চলে আসলো। তাহলে একজন কিন্তু মাঝামাঝি থেকে যায়, তাহলে তাকে কিন্তু ব্যালেন্স করা যাবে না, সে মাঝামাঝি জায়গায় চলে আসবে, সে সাম্য অবস্থায় চলে আসবে। তাহলে 6 জন আর হচ্ছে 6 জন, মাঝে একজন, সে হচ্ছে 7 জন, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি ব্যালেন্স তো বলতে এটাই বুঝি যে দুই পাশে কি থাকতে হবে, সমান থাকতে হবে। তো এখন এমন হয় না যে কোনো টিমে একজন বেশি আছে, কোনো টিমে একজন কম আছে, তখন তাকে থেকে এখান থেকে এনে আমরা এখানে এনে সমান করে দিই। মূলত এই বিক্রিয়াগুলি হচ্ছে সাম্য অবস্থা। তাহলে লাসাতিলের নীতিটা লাস্ট তোমাদের জন্য আরো একটি বার, সেটা হচ্ছে যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন সময় যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয়, মানে ডানে বা বামে, যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়। মানে যতটুকু তুমি পরিবর্তন করবা ঠিক ততটুকুই সেই পরিবর্তনের ফলাফলটা তুমি দেখতে পাবা। তো এটা ছিল মোটামুটি লাসাতিলের নীতি। আই হোপ তুমি অনেক কিছু এখান থেকে বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমাদের কাজ হচ্ছে যে এখানে যে স্ক্রিনশট দেখে এখানে যে বিক্রিয়াগুলো লেখা আছে, এই বিক্রিয়াগুলো অবশ্যই তুলে নিবা এবং কিছু কিছু জিনিস নোট করে নিবা। কিভাবে নোটটা করবা বলে দিচ্ছি। যে কোনো বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়াটি কি সম্মুখমুখী হবে না পশ্চাৎমুখী হবে, অথবা চাপ বাড়ালে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে বা পশ্চাৎমুখী হবে, ঘনমাত্রা বাড়ালে কমালে কি হবে, শুধু জাস্ট এক লাইন করে লিখে রাখবা এবং এই কনসেপ্টগুলো বারবার রিভিশন দিবা। তাহলে তোমাদের আশা করি লাসাতিলের নীতি থেকে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং এর প্রতি আলাদাভাবে একটা প্রীতি থাকবে তোমাদের জন্য। যাই হোক, পরবর্তীতে আমরা আরো কিছু টপিকস নিয়ে হাজির হবো তোমাদের, যেখানে খুব গুরুত্বপূর্ণ টপিকস তোমরা একটু কম বুঝে থাকো বা যে টপিকসগুলো অ্যানালাইসিস করা হয় কম, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।